আমরা যখন কথা বলি তখন আমাদের নিঃশ্বাসের ছন্দপতন হয়, তবে দীর্ঘক্ষণ আমরা সেই নিঃশ্বাসকে ধরে রাখতে পারি না, আর এজন্যই কথার ফাঁকে ফাঁকে আমাদের থামতে হয়। এছাড়াও আনন্দ, বেদনা, আবেগ, জিজ্ঞাসা ইত্যাদি ভাব প্রকাশের ক্ষেত্রে আমাদের এক্সপ্রেশনের ভিন্নতা পরিলক্ষিত হয়। এক্ষেত্রে নিজেদের ভাব প্রকাশে তেমন কোনো সমস্যা না হলেও আমরা যখন অন্যের কথাকে প্রকাশ কিংবা কোনো লেখা পড়তে যাই, তখন কোথায় থামতে হবে, কি এক্সপ্রেশন দিতে হবে, এ নিয়ে আমাদের মনের মধ্যে এক প্রকার কনফিউশন তৈরি হয়। আর এই কনফিউশন রোধের জন্যই বাংলা ব্যাকরণে অন্যতম গুরুত্বপূর্ণ একটি অধ্যায় হিসাবে সংযোজিত হয়েছে বিরাম চিহ্ন। সুপ্রিয় শিক্ষার্থী, ইকবাল সিদ্দিকী স্কুল অ্যান্ড কলেজের পক্ষ থেকে তোমাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি মমতাজ বেগম। আমি আজকে আলোচনা করব বিরাম চিহ্ন নিয়ে। এখানে শুরুতেই দেখো, বিরাম চিহ্ন যে বিষয়টি রয়েছে, এখানে মূলত দুইটি শব্দ রয়েছে। একটি হলো বিরাম, আরেকটি চিহ্ন। আমরা প্রথমেই জেনে নিব এই দুইটি শব্দের অর্থ কি। অর্থ যদি জানি তাহলে দেখতে পাবো এই বিরাম শব্দের অর্থ হলো বিশ্রাম। তাহলে বিরাম শব্দের অর্থ হলো বিশ্রাম। এখন আসো এই চিহ্ন শব্দের অর্থ কি। চিহ্ন শব্দের অর্থ সংকেত বা প্রতীক। তাহলে আমরা বিরাম চিহ্ন বলতে কি বুঝি? মূলত বিশ্রাম নেয়ার জন্য যে সংকেত বা প্রতীক ব্যবহার করা হয় তাকে বিরাম চিহ্ন বলে। এই বিরাম চিহ্নকে জ্যোতি চিহ্ন এবং ছেদ চিহ্ন বলা হয়ে থাকে। তাহলে বিরাম চিহ্নের আরো দুইটি নাম রয়েছে, একটি হলো জ্যোতি চিহ্ন, আরেকটি ছেদ চিহ্ন। একটা সময় ছিল যখন এই বিরাম চিহ্নের প্রচলন ছিল না। তখন লেখার ক্ষেত্রে দুইটি চিহ্ন ব্যবহার করা হতো, একটি হচ্ছে এক দাড়ি, আরেকটি দুই দাড়ি। এক দাড়ি হচ্ছে আমরা এখন দাড়ি হিসাবে যেটা ব্যবহার করি। এক দাড়ি। আরো ব্যবহার করা হতো দুই দাড়ি। আমরা এখন কথা বলার ক্ষেত্রে যখন কিংবা লেখার ক্ষেত্রে অল্প সময় বিরতির জন্য যেখানে কমা ব্যবহার করি, সেখানে তখন এক দাড়ি ব্যবহার করা হতো, এবং যখন বাক্যটা শেষ হতো তখন দুই দাড়ি ব্যবহার করা হতো। কিন্তু এই দুইটি বিরাম চিহ্ন দিয়ে সম্পূর্ণ মনের ভাব কখনোই প্রকাশ করা সম্ভব হতো না, যার কারণে পরবর্তীতে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর বাংলা ব্যাকরণে এই বিরাম চিহ্নের প্রচলন করেন এবং বাংলা ভাষাকে সুশৃঙ্খলতা দান করেন। এখন আসো এই বিরাম চিহ্ন ব্যবহার না করলে আমরা কি সমস্যার সম্মুখীন হতে পারি সে বিষয়টা জেনে নিই। আর এক্ষেত্রে আমরা একটি উদাহরণ দিতে পারি। এখানে স্ক্রিনে তোমরা একটি বাক্য দেখতে পাচ্ছ। এই বাক্যটি পড়ার উপর নির্ভর করবে বাক্যটি ইতিবাচক ভাব প্রকাশ করে না নেতিবাচক ভাব প্রকাশ করে। এখানে দেয়া আছে যে এখানে ময়লা ফেলিবেন না, ফেলিলে 50 টাকা জরিমানা। এটি একটি বাক্য। এখন এটা পড়ার ক্ষেত্রে যিনি পাঠক তিনি কোথায় থামবেন সেই থামার উপর বাক্যের অর্থ নির্ভর করবে। যেমন আমি যদি বলি যে এখানে ময়লা ফেলিবেন না, ফেলিলে 50 টাকা জরিমানা, তাহলে অর্থ দাঁড়াবে যে এখানে ময়লা না ফেলার জন্য বলা হয়েছে এবং ফেললে 50 টাকা জরিমানা। আর যদি পাঠক বলে যে এখানে ময়লা ফেলিবেন, না ফেলিলে 50 টাকা জরিমানা, তাহলে বাক্যের অর্থ
নেতিবাচক হয়ে যায়, তখন প্রকাশ পাবে যে এখানে ময়লা ফেলতে হবে, না ফেলিলে 50 টাকা জরিমানা দিতে হবে। তাহলে দেখো যে বক্তার বলার উপর নির্ভর করছে বাক্যের অর্থ। এখন আমরা কোথায় থামবো, সেই থামার জন্য যদি একটা চিহ্ন কিংবা সংকেত দেয়া থাকে তাহলে এক্ষেত্রে কোনো কনফিউশন তৈরি হবে না। আমি যদি এখানে একটি কমা দিয়ে দিই তাহলে সহজেই বাক্যটি পড়তে হবে, এখানে ময়লা ফেলিবেন না, ফেলিলে 50 টাকা জরিমানা। এখানে বাক্যটি শেষ হয়েছে, তাই দাঁড়ি। তাহলে দেখো এই চিহ্ন দেওয়ার পরে কিন্তু আর কোনো কনফিউশন বাক্যে থাকবে না। আর চিহ্ন যদি আমি না দিই তাহলে বক্তা এটাকে, যেটাকে বলে নেতিবাচক দিক থেকেও ব্যাখ্যা করতে পারবে। তাহলে বুঝতে পারছো যে বিরাম চিহ্নের প্রয়োজন আসলে কেন। এখন আসো বাংলা ব্যাকরণে যে বিরাম চিহ্নগুলো রয়েছে সেই চিহ্নগুলো সম্পর্কে আমরা জেনে নিই। এখানে দেখো যে বিরাম চিহ্ন সমূহ রয়েছে, এই চিহ্ন সমূহের মধ্যে উল্লেখযোগ্য যে চিহ্নগুলো আছে সেগুলো আমি এখানে উল্লেখ করেছি। এছাড়াও আরো বিরাম চিহ্ন আছে, তবে প্রয়োজন পরে যেগুলো সবচেয়ে বেশি সেগুলো এখানে দেয়া আছে। এখানে যে বিরাম চিহ্নগুলো আছে, দাঁড়ি, জিজ্ঞাসা চিহ্ন, বিস্ময় চিহ্ন, কোলন, কোলন ড্যাশ, ড্যাশ, সেমিকোলন, কমা, উদ্ধরণ চিহ্ন, হাইফেন, ইলেক বা লুপ চিহ্ন, ব্র্যাকেট বা বন্ধনী চিহ্ন, এই কয়েকটি বিরাম চিহ্ন এখানে দেয়া আছে। এখন এই বিরাম চিহ্নগুলো কোন বিরাম চিহ্নের জন্য কতটুকু সময় থামতে হবে তার কিন্তু একটি সময়কাল নির্দেশ করা আছে। আমরা প্রথমেই জেনে নিব যে কোন বিরাম চিহ্নের জন্য কতটুকু সময় থামতে হবে। প্রথমেই দেখো আমি তিনটি বিরাম চিহ্ন, যেটি দাঁড়ি, জিজ্ঞাসা, বিস্ময়, তারপর আছে আরো তিনটি কোলন, কোলন ড্যাশ, ড্যাশ। এই যে 6টি বিরাম চিহ্ন, সেই 6টি বিরাম চিহ্নর ক্ষেত্রে থামার যে কাল বা সময়, সেই সময়টা হচ্ছে 1 সেকেন্ড। তাহলে এই যে 6টি বিরাম চিহ্ন দাঁড়ি, জিজ্ঞাসা, বিস্ময়, কোলন, কোলন ড্যাশ এবং ড্যাশ, এই বিরাম চিহ্নগুলো যদি বাক্যে ব্যবহৃত হয় তাহলে আমরা কতক্ষণ থামবো 1 সেকেন্ড। 1 সেকেন্ড সময় এটার জন্য আমরা থামবো। তারপর আছে সেমিকোলন, এই সেমিকোলনের জন্য আমরা কতক্ষণ সময় থামবো। এই সেমিকোলনের জন্য থামতে হবে এক বলার দ্বিগুণ সময়, অর্থাৎ এক বলতে যতক্ষণ সময় লাগে তার দ্বিগুণ সময় আমরা ব্যবহার করব সেমিকোলনের ক্ষেত্রে। সেমিকোলন যদি বাক্যের মধ্যে থাকে তাহলে আমরা এক বলার দ্বিগুণ সময় সেখানে বিরতিকাল দিব। তারপরে দুইটি আছে কমা এবং উদ্ধরণ চিহ্ন। এই কমা এবং উদ্ধরণ চিহ্নের জন্য আমরা যতটুকু সময় নিব তা হলো এক বলার সময়। অর্থাৎ এক বলতে যতক্ষণ সময় লাগে ততক্ষণ সময় আমরা বিরতিকাল নেব কমা এবং উদ্ধরণ চিহ্ন ব্যবহারের ক্ষেত্রে। তারপর যে তিনটি বিরাম চিহ্ন এখানে রয়েছে, হাইফেন, ইলেক বা লুপ, ব্র্যাকেট বা বন্ধনী, এই তিনটি বিরাম চিহ্নের জন্য থামার কোনো প্রয়োজন নেই। তাহলে এই তিনটির ক্ষেত্রে থামার প্রয়োজন নেই। তাহলে তোমরা দেখতে পাচ্ছ যে এখানে যে বিরাম চিহ্নগুলো রয়েছে তার মধ্যে প্রথম 6টি বিরাম চিহ্নর জন্য আমরা সময় নিব 1 সেকেন্ড। তারপর সেমিকোলন এক বলার দ্বিগুণ সময়, কমা ও উদ্ধরণ চিহ্নর ক্ষেত্রে
এক বলার জন্য যতটুকু সময় পাই ততটুকু সময় হাইফেন, ইলেক, ব্র্যাকেট বা বন্ধনী চিহ্ন, এই তিনটি বিরাম চিহ্নের ক্ষেত্রে থামার কোনো প্রয়োজন নেই। এই হলো বিরাম চিহ্ন ব্যবহারের সময়কাল, কতটুকু সময় আমরা বিরতি নিব। এখন আসো এই বিরাম চিহ্নগুলো আমরা কোনটা কোথায় ব্যবহার করব। এখানে প্রথমে যে তিনটি বিরাম চিহ্ন আছে, দাঁড়ি, জিজ্ঞাসা ও বিস্ময়, এই তিনটিকে আবার প্রান্তিক বিরাম চিহ্ন বলা হয়ে থাকে। প্রান্তিক বিরাম চিহ্ন। প্রান্তিক মানে হচ্ছে প্রান্তে, শেষে। তাহলে বাক্যের শেষে ব্যবহৃত বিরাম চিহ্ন হচ্ছে তিনটি, তার মধ্যে দাঁড়ি, জিজ্ঞাসা ও বিস্ময়, এই তিনটি হচ্ছে প্রান্তিক বিরাম চিহ্ন কিংবা বাক্যের শেষে ব্যবহৃত হয়। তারপর যে বিরাম চিহ্নগুলো রয়েছে, কোলন, কোলন ড্যাশ, ড্যাশ, সেমিকোলন, কমা, উদ্ধরণ চিহ্ন, হাইফেন, ইলেক বা লুপ চিহ্ন, ব্র্যাকেট বা বন্ধনী চিহ্ন, এই সবগুলোই কিন্তু বাক্যের মধ্যে ব্যবহার করা হয়। কোনোটা শব্দের মধ্যে, আবার কোনোটা বাক্যের মধ্যে ব্যবহৃত হয়। এই বিরাম চিহ্নগুলো কোনটা কোথায় ব্যবহার করা হয় এবং কিভাবে ব্যবহার করতে হবে সেই বিষয়গুলো আমরা পরবর্তী ক্লাসে জানব। সেখানে আমরা বিভিন্ন যে বিরাম চিহ্ন রয়েছে সেই বিরাম চিহ্নের ব্যবহার সম্পর্কে জানব। তাহলে আজকের ক্লাস আমি এখানেই শেষ করব। তোমরা পরবর্তী ক্লাসে এই বিরাম চিহ্নগুলোর ব্যবহার সম্পর্কে জানবে। সেই পর্যন্ত তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আল্লাহ হাফেজ।